ছাত্ররা, আজকে জনন চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা বংশগতিটা পড়াতে চলেছি। বংশগতিটা পড়াবো। বংশগতি জানতে গেলে আমাদের বংশগতি সম্পর্কে প্রথমে শুরুতে কতগুলো বিষয়বস্তু আমাদের জানতে হবে। তার একটি ব্যাপার হলো বংশগতি কী, আর বংশগতির সাথে সাথে প্রকরণ ব্যাপারটাও জানতে হবে। সুদূর অতীতকালে এই আমাদের কৃষিকার্যে কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, সেখানে কৃষকরা নিজেরাই বিভিন্ন একটা উদ্ভিদের সঙ্গে, একই প্রজাতির একটা উদ্ভিদের সঙ্গে একটা উদ্ভিদের মিলন ঘটিয়ে বা গাছের ডাল কেটে নতুন নতুন উদ্ভিদ তৈরি করতো, এবং তারা এই চাষবাস করতে করতেই তাদের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়েছিল। তারা উন্নত ধরনের জীব কীভাবে সৃষ্টি করা যায় এই সম্পর্কে তারা জেনে গেছিল। তো ব্যাপারটি বিজ্ঞান ভিত্তি ছিল না। পরবর্তীকালে বিজ্ঞান ভিত্তি এসছে এবং বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে। তবে যাই হোক, এই কৃষি ব্যাপার বা যে এই বংশগতিবিদ্যার ব্যাপারটা কিন্তু শুরুতে কোনো বিজ্ঞানীর মাধ্যমে আমাদের আসেনি। একজন ধর্মযাজক, নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, সংক্ষেপে মেন্ডেল নামে পরিচিত। উনি ছিলেন একজন অস্ট্রিয়াবাসী, একজন ধর্মযাজক, পাদ্রী যাকে বলে। তাহলে তিনি প্রথমে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন। জেনেটিক্স কথাটা তিনি প্রবর্তন করেননি। বেটসন বলে একজন বিজ্ঞানী জেনেটিক্স কথাটা প্রথম প্রবর্তন করেছিলেন। কিন্তু এই বেটসন জেনেটিক্স প্রবর্তন করার পর, জেনেটিক্স মানে হচ্ছে টু জেনারেট, গ্রিক শব্দ টু জেনারেট থেকে এটা এসছে। তো এই জেনেটিক্সের বংশগতি মূল ব্যাপারটা কি এই সম্পর্কে সঠিকভাবে ব্যাখ্যা দিয়েছিলেন তিনি হচ্ছেন মেন্ডেল, যার পুরো নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। পরবর্তীকালে জোহানসন আবার এই মেন্ডেলের তত্ত্বের উপর আলোচনা করতে গিয়ে জিন সম্বন্ধে একটা ধারণা, মেন্ডেল একটা ফ্যাক্টর বলে একটা কথা বলেছিলেন, সেই ফ্যাক্টরটা যে আসলে জিন, সেই সম্পর্কে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী জোহানসন। তাহলে জেনেটিক্সের প্রবক্তা হচ্ছে বেটসন, জেনেটিক্স ফাদার অফ জেনেটিক্স, জিন তত্ত্ববিদ্যার বা বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল, আর জিনের ব্যাপারটা আলোচনা করেছিলেন সে হচ্ছে বিজ্ঞানী জোহানসন। এবার আমরা জেনেটিক্স সম্বন্ধে পড়ছি বংশগতিবিদ্যাতে। প্রথমে আমরা বলবো বংশগতি কী। কোনো জীবের বা মাতা পিতার বৈশিষ্ট্য, ক্রোমোজোমগত বৈশিষ্ট্য বা জিনগত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় এক জনু থেকে আরেক জনুতে সঞ্চারিত হওয়া, বা এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারিত, অপত্যের মধ্যে সঞ্চারিত হওয়ার পদ্ধতিকে বলা হয় বংশগতি। মাতা পিতার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় এক জনু থেকে অপর জনুতে যে সঞ্চারিত হচ্ছে, এই সঞ্চারিত জিন ভিত্তিক যে বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হচ্ছে তাকেই বলা হয় বংশগতি। বংশগতি এখন আমরা দেখেছি একই বাবা মার সন্তানদের মধ্যে দু একটা সন্তান, প্রত্যেকটা ছেলে মেয়ে, এক একটা বংশের ছেলে মেয়েদের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। তার হাঁটা, কথা বলা, অনেক সময় চেহারা, অনেক সময় গায়ের চামড়ার ত্বকের রোগ, এগুলোর ক্ষেত্রে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এবারে একই বাবা মার যদি 4-5টা সন্তান থাকে, তাদের মধ্যে যতই তাদের মিল থাকে না কেন, অনেক মিলও আছে। তাহলে একই প্রজাতিভুক্ত জীবগুলির মধ্যে আকার, আয়তন, আকৃতি ইত্যাদি যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, এই ধরনের পরিবর্তনগুলোকেই বলা হয় প্রকরণ বা ভেদ, ইংরেজিতে বলে ভ্যারিয়েশন। এখন ভেদ কী কারণে হয়? ভেদ হয় মিউটেশন আর পুনঃসংযুক্তি। মিউটেশন মানে জিনের হঠাৎ করে কোনো পরিবর্তন যা বংশগতি অর্থাৎ বংশ পরম্পরায় প্রবাহিত হয়, তাকে বলা হয় মিউটেশন, বা বাংলায় তাকে বলা হয়, বাংলাটা ঠিক আমার মনে পড়ছে না, মিউটেশন বলেই জানে। মিউটেশনের বাংলা হচ্ছে, এখন মনে পড়ছে না, পরে দেখছি। আর পুনঃসংযুক্তি, রিকম্বিনেশন, যখন যৌনজনন হয় তার আগে মিয়োসিস প্রক্রিয়া হয়, ক্রোমোজোমের মধ্যে কিছু জিনগত ক্রোমোজোমের জিনগুলোর মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট হয়। এই অ্যারেঞ্জমেন্টটাকে সাধারণ বাংলায় আমরা পরে পড়ব ব্যাপারে, সাধারণ বাংলায় আমরা ওই মিয়োসিস প্রক্রিয়াতে পড়েছিলাম। ওটাকে বলা হয় কি? ওটাকে বলা হয় পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন। এই দুটো কারণের মধ্যে জীবের মধ্যে ভ্যারিয়েশন বা প্রকরণটা দেখতে পাওয়া যায়। এবার প্রকরণ কত রকমের হয়? প্রকরণ সাধারণত ধারাবাহিক একটা প্রকরণ হয়। প্রকরণ একাধিক রকম প্রকরণ আমরা দেখতে পাই। প্রকরণের ক্ষেত্রে আমরা দেখেছি একটা হচ্ছে ধারাবাহিক প্রকরণ, একটা হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ। ধারাবাহিক প্রকরণ যখন অনেকগুলো জিন কোন একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে, যেমন মানুষের গায়ের চামড়ার ত্বক, শরীরের উচ্চতা, এগুলো অনেকগুলো জিন দ্বারা নির্ধারিত হয়, এগুলো বলে ধারাবাহিক প্রকরণ।
আর অনেক সময় দেখবে অনেকের ছেলে মেয়েদের মানুষের পক্ষে ছখানা আঙ্গুল, হেক্সা ট্যাঙ্গালার বলা হয়, তো ছখানা আঙ্গুল হয়, ওইটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন প্রকরণের একটা বৈশিষ্ট্য। এবার প্রকরণের তুমি উদাহরণ দেখো, এক্সাম্পল দেখবে অনেকের কানের লতি, এই দেখো আমার কানের লতিটা দেখো এখানটা নিজে ছাড়ানো আছে, অর্থাৎ যে মানুষের এরকম চেহারা কানের লতিটা এইরকম আছে, এই যে এই জায়গাটা ছাড়ানো আছে, ছাড়ানো লতি। আর অনেকের আবার এরকম থাকে, একদম এইভাবে টাচ হয়ে থাকে, এইভাবে ঝুলে থাকে না। তাহলে এই জায়গায় এটা হচ্ছে এক ধরনের প্রকরণের এক ধরনের উদাহরণ। অনেকে জিভকে দেখবে রোলার জিভ বলে, জিভকে এরকম করে গোল করে এরকমভাবে আকৃতিভাবে জিভকে এরকম ভাঁজ করে দিতে পারে, জিভটাকে করবার কথা আমারটা হচ্ছে না, আমারটা হয় না, এরকম করে জিভটা এরকম গোল রোলের মতো ভাঁজ হয়ে যায়, এই রোলার জিভ, এটা একটা প্রকরণের বিশেষ উদাহরণ। তার ব্যাপারটা বুঝতে পারলে প্রকরণ সম্বন্ধে কি, তাহলে প্রকরণ জানা গেল। এবার আমরা ফিরে আসি, যেটা মূল যেটা বিষয় ছিল বংশগতি, বংশগতিতে এবার ফিরে আসছি। বংশগতি জানার জন্য আমাকে কতগুলো সংজ্ঞা আগে আমাকে জেনে নিতে হবে। এই সংজ্ঞাগুলো সঠিকভাবে না জানা থাকলে বংশগতিটা সম্বন্ধে আমার সঠিক ধারণা হবে। কী কী আছে? বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, প্রলক্ষণ বা ট্রেটস, বংশগতির একক ইউনিট অফ হেরিডিটি, লোকাস বা জিনের অবস্থান যাকে বলে, অ্যালিল বা অ্যালিলমর্ফ, হোমো অ্যান্ড হেটারোজাইগাস, ফিনোটাইপ জিনোটাইপ, প্রকট প্রচ্ছন্ন, ড্রাফট অ্যান্ড রিসেসিভ যাকে বলছি ইংরেজিতে, আরেকটা হচ্ছে পিওর অ্যান্ড মিক্সড, তারপরে প্যারেন্টাল জনু, জনিত্রী জনু, আর অপত্য জনু, আর দিয়ে বলবো হাইব্রিডাইজেশন, মনোহাইব্রিড, ডাইহাইব্রিড ক্রস, যাকে একসঙ্গে করে বিসঙ্গে করা। প্রথমে আসছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে কী বোঝো? যে শরীরের হাইট, আকার, আয়তন, স্থূল না কুঞ্চিত, কালার, এগুলোকে বলা হয় কোনো একটা নির্দিষ্ট জীবের নির্দিষ্ট প্রজাতির জিনের মধ্যে যে বিভিন্ন রকম চারিত্রিক পার্থক্য দেখতে পাওয়া যায় তাকে বলা হয় বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের পরে আসছে প্রলক্ষণ বা ট্রেটস। যে কোনো বৈশিষ্ট্যগুলোর ভিত্তি করে তাদের মধ্যে আবার প্রকারভেদ দেখতে পাওয়া যায়। যেমন লম্বা বেটে, এটা হচ্ছে উচ্চতা বৈশিষ্ট্য। রং সবুজ হলুদ, তারপরে আকার স্ফীত কুঞ্চিত বা খাদযুক্ত, বা ফুলের অবস্থান দেখতে পারো কাক্ষিক শীর্ষ। এই যে এইগুলোকে বলা হয় প্রলক্ষণ বৈশিষ্ট্য। এগুলোকে আমরা কি বলা হয়? এগুলোকে আমরা প্রলক্ষণ বা ট্রেটস বলি। এগুলো ক্যাপিটাল টি, স্মল টি, এগুলো দিয়ে বোঝানো হয়। তারপর আসছে বংশগতির একক। বংশগতির একক মেন্ডেল যখন বংশগতির সম্বন্ধে ধারণা আছে, মেন্ডেল তখন বংশগতির একক ফ্যাক্টর বলে একটা রাসায়নিক পদার্থ, এ কাইন্ড অফ ফ্যাক্টর হুইচ ইজ রেসপন্সিবল ফর এনি হেরিডিটারি ক্যারেক্টার্স। এই কথা বলে বলেছিলেন দ্যাট ইজ ফ্যাক্টর। মেন্ডেল ওটাকে ফ্যাক্টর বলেই উল্লেখ করেছিলেন। পরবর্তীকালে জোহানসন এবং তার বিজ্ঞানীরা এই ফ্যাক্টরটাই আসলে হচ্ছে জিন। তাহলে বংশগতির এককটা কি? জিন, যে বংশগতির বৈশিষ্ট্যের ধারাটাকে বজায় রাখে। তারপরে আসছে কি লোকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিনগুলো অবস্থান করে, জিনের অবস্থান সবসময় ক্রোমোজোমের মধ্যে ফিক্সড, একটা পার্টিকুলার জায়গাতেই জিন সবসময় অবস্থান করে। তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানগুলিতে জিনের অবস্থান থাকে, সেই জিনের অবস্থানকে বলা হয় লোকাস। এটা জানতে হবে লোকাস। তারপর আসছে অ্যালিল। সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম, সংজ্ঞাটা হচ্ছে হোমোলোগাস বা সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট কোনো একটি বিন্দুতে বা লোকাসে পরস্পর বিপরীতধর্মী জিনগুলি যে পাশাপাশি অবস্থান করে, জোড়ায় জোড়ায় অবস্থান করে, তাকে বলা হয় অ্যালিল বা অ্যালিলমর্ফ। যেমন বৈশিষ্ট্যগুলো লোকাসে ক্যাপিটাল টি, এটা একটা অ্যালিলমর্ফ। ক্যাপিটাল টি, স্মল টি, এটা একটা অ্যালিলমর্ফ। স্মল টি, এটাও একটা অ্যালিলমর্ফ। তাহলে সমস্ত ক্রোমোজোমের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিন জোড়াগুলো যে অবস্থান করে তাকেই বলা হয় অ্যালিল বা অ্যালিলমর্ফ। তারপর হচ্ছে হোমোজাইগাস, হেটারোজাইগাস। এই যে আমি এখনই ছবি আঁকলাম, এগুলো এক একটা হচ্ছে যদি জোড়া, এই যে জোড়াগুলো থাকে, এই যে একই রকম দেখতে গ্যামেট দিয়ে তাকে হোমোগ্যামেট। হোমোগ্যামেট থেকে যে জীব উৎপন্ন হয় তাকে বলে হোমোজাইগাস। আর এইটাকে বলা হয় হেটারোগ্যামেট, এই হেটারোজাইগোট। এটা
হোমোগ্যামেট দিয়ে তৈরি হচ্ছে, এটা দুটো একই রকম দিয়েছে, হোমোজাইগোট, হোমোজাইগোট থেকে হচ্ছে হোমোজাইগাস, জি। আর দুটো ভিন্ন ধরনের গ্যামেট দিয়ে যেটা তৈরি হয় সেই জাইগোটটাকে বলে হেটেরোজাইগোট, আর হেটেরোজাইগোট থেকে যে জীব তৈরি হয় তাকে বলে হেটারোজাইগাস। বোঝা গেল হোমোজাইগাস আর হেটেরোজাইগাস। এরপরে আসছে ফিনোটাইপ আর জিনোটাইপ। ফিনোটাইপ আর জিনোটাইপ ক্ষেত্রে বলেছে যে কোনো জিনের সাপেক্ষে যে বৈশিষ্ট্যটি প্রকাশ হয়, জিনগুলো সবসময় জোড়া জোড়া থাকে, আমি আগেই বলেছি জাইগোটে যে কোনো জীবের মধ্যে জিন জোড়া জোড়া অবস্থান করবে। তো কোনো জিন সাপেক্ষে কোনো জীবের যে বৈশিষ্ট্যটা বাহ্যিক প্রকাশ হয় তাকে বলা হয় ফিনোটাইপ। আর কোনো জিনের সাপেক্ষে কোনো একটা জীবের জিনের সাপেক্ষে যে বৈশিষ্ট্যর জিনগত যে বৈশিষ্ট্য প্রকাশ হয় তাকে বলা হয় জিনোটাইপ। কি বললাম? কোনো জীবের জিন সাপেক্ষে এই বাহ্যিক যে বৈশিষ্ট্য, জিন সাপেক্ষে নয়, বাহ্যিক যে বৈশিষ্ট্য প্রকাশ হয়, তাহলে আগের ব্যাপারটা একটু আরো ডিসক্রিপ করি, যে কোনো জীবের জিন সাপেক্ষে যে বাহ্যিক প্রকাশ ঘটে, বাহ্যিক আমরা দেখতে লম্বা, বেটে, এই যে আমি কথাগুলো বলছি, বাহ্যিক যে প্রকাশ, বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ, তাকে বলা হয় ফিনোটাইপ। আর জিনগত বৈশিষ্ট্য মানে জিনের মাধ্যমে যখন প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় জিনোটাইপ। উদাহরণ যদি বলি, ফিনোটাইপিক উদাহরণ আমি বললাম লম্বা বললাম, আবার এখানেও একটা লম্বা বললাম, দুটো লম্বা, পাশাপাশি দুটো লম্বা আছে, লম্বা আমরা বলছি। এটা জীবটার বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমি বলছি, উঁচু দেখতে পাচ্ছি তাই এটা হচ্ছে লম্বা বা বেটে। এটা কিন্তু ফিনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশ করলাম। এবার এই লম্বাটাকে যদি আমি বলি শুদ্ধ লম্বা, যার জাইগোটটা এরকম শুদ্ধ লম্বা, এটাকে আমি বললাম শঙ্কর লম্বা। বেটে আমি সাধারণত শুদ্ধ বেটেটা শুদ্ধই হয়। তো এই যে শুদ্ধ লম্বা বললাম, শঙ্কর লম্বা বললাম, এই যে শুদ্ধ শঙ্কর কথাটা ব্যবহার করলাম, দুটোই লম্বা যখন ব্যবহার করছি তখন একটা ফিনোটাইপ, আর শুদ্ধ লম্বা শঙ্কর লম্বা কথাটা প্রকাশ করলাম তখন এটাকে বলা হবে জিনোটাইপিক এক্সাম্পল। বোঝা গেল ব্যাপারটা? এরপর আসছে প্রকট বৈশিষ্ট্য, প্রকট আর প্রচ্ছন্ন। কোনো একটি জীবের জিন সাপেক্ষে যে বৈশিষ্ট্যটা বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে, জিনের সাপেক্ষে কোনো একটা জীবের জিন সাপেক্ষে যে বৈশিষ্ট্যটা বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। আরেকটু যদি ঘুরে বলি যে দুটি বিপরীতধর্মী জীবের মধ্যে সংকরায়ন ঘটলে প্রথম অপত্যজনিতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। এটা একটু জটিল করে বলা হলো, যদি সরাসরি অল্প কথায় বলি যে কোনো জীবের জিন সাপেক্ষে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেমন মনে করো ক্যাপিটাল টি, স্মল টি, এই বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এটাও লম্বা, এটাও লম্বা। তাহলে এই যে বৈশিষ্ট্য, এই যে ক্যাপিটাল টি এটা সাপেক্ষেই লম্বা বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, তাহলে এই বৈশিষ্ট্য লম্বা বৈশিষ্ট্যকে আমরা এটা বলবো প্রকট বৈশিষ্ট্য। আর স্মল টি যেটা দুটো স্মল টি দিয়ে বেটে বৈশিষ্ট্য প্রকাশ পায়, এখানে একটা স্মল টি থাকা সত্ত্বেও সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না, তাহলে যে বৈশিষ্ট্য প্রকাশ পেল না সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, বুঝতে পারলে? এরপর আসছে শুদ্ধ আর শঙ্কর। শুদ্ধ কি, এটা দেখেই বোঝা যাবে। যদি কোনো জীবের জাইগোটে উপস্থিত দুটো গ্যামেট যদি একই রকম হয়, তখন তাকে বলা হবে শুদ্ধ বৈশিষ্ট্য। শুদ্ধ বৈশিষ্ট্য আরেকটু যদি আমি বংশগতির সংজ্ঞার সাহায্যে বোঝাই, যে কোনো জীব যদি বংশ পরম্পরায় একই বৈশিষ্ট্যের জীব এর জন্ম দেয় বা বংশ পরম্পরায় যদি একই ধরনের জীব সৃষ্টি হয় তখন সেই বৈশিষ্ট্যকে বলা হবে শুদ্ধ বৈশিষ্ট্য। যেমন লম্বা গাছগুলো বংশ পরম্পরায় সব লম্বা গাছই উৎপন্ন করছে, তখন সেটাকে বলা হবে শুদ্ধ বৈশিষ্ট্য। আর কোনো জীব যদি বংশ পরম্পরায় ভিন্ন ভিন্ন উদ্ভিদ তৈরি করে তখন তাকে বলা হবে শঙ্কর বৈশিষ্ট্য। যেমন এই জীবটা, এটা লম্বা গাছ, এটা যৌন জনন ঘটালে বংশ পরম্পরায় ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টি করছে, তখন তাকে বলা হবে শঙ্কর বৈশিষ্ট্য। বোঝা গেল? শঙ্কর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বোঝা গেল? তেরিকা